আশা করি ভালো আছো এবং নিরাপদেই আছো। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আমরা আবার পুনরায় পড়ালেখার কাজে ফিরে যাচ্ছি। তো শিক্ষার্থীরা চলো আজকে আমরা ক্লাস শুরু করি। ক্লাসের শুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনা আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী নবম, অধ্যায় সপ্তম, বিষয়বস্তু হচ্ছে খতিয়ান, আর তারিখ হচ্ছে 10/8/2020। শিক্ষার্থীরা দুটি ছবি লক্ষ্য করো। একটি হচ্ছে বইয়ের তাকের মতো তাক, যেখানে আমরা বিভিন্ন বই, বিভিন্ন সামগ্রী সাজিয়ে রাখি। আর এটা হচ্ছে বক্স সিস্টেম, দেখো এখনো বিভিন্ন জিনিস সাজানো আছে। এই যে বিষয়গুলো আমরা আসলে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এরকম তাকে আমরা সাজিয়ে রাখি, তেমনি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও এই ধরনের তাকগুলো ব্যবহার রয়েছে। যেমন এই সমস্ত তাকে বিভিন্ন বই, বিভিন্ন কাগজপত্র এগুলো সংরক্ষণ করে রাখা যায়। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার সাথে এই ছবিগুলোর কিছুটা মিল আছে। দেখো, তাকের ইংরেজি প্রতিশব্দ কি তোমরা কি জানো? এটাকে বলা হয় লেজ। অর্থাৎ এই যে এখানে বিভিন্ন সামগ্রী আমরা কি করে রাখি, সংরক্ষণ করে রাখি, তেমনি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এরকম তাকে সংরক্ষণ করা যায়। আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তাকটাকে হিসাব বিজ্ঞানের এমন একটা বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে, যেটা আমরা পরে আলোচনা করব। এবং এই তাকগুলো দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তাকে যেমন বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা যায়, তেমনি জাবেদা থেকে লেনদেনগুলো কোথায় সাজিয়ে লিখতে হয় তোমরা কি জানো? আমরা জানি যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পর প্রথমে জাবেদা লিপিবদ্ধ করতে হয়, জাবেদা লেনদেনগুলো লিপিবদ্ধ করার পর তারপর অন্য কোথাও সাজিয়ে রাখতে হয়, তার নাম হচ্ছে খতিয়ান অর্থাৎ লেজার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে যেখানে আমরা জাবেদা থেকে লেনদেনগুলোকে সাজিয়ে রাখতে পারি তার নাম হচ্ছে খতিয়ান। পাঠ্য হচ্ছে খতিয়ান, খতিয়ান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, খতিয়ান কি বলতে পারবে, খতিয়ানের বৈশিষ্ট্য লিখতে পারবে, খতিয়ানের গুরুত্ব লিখতে পারবে, জাবেদা ও খতিয়ানের পার্থক্য করতে পারবে, খতিয়ান প্রস্তুত করতে পারবে। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা জানি খতিয়ান কি। দেখো, লেনদেন প্রাথমিকভাবে জাবেদা লিখা হয়, এটা আমরা সবাই জানি, এবং জাবেদা হতে সারিবদ্ধ এবং শ্রেণীবদ্ধভাবে বিভিন্ন বিভিন্ন শিরোনামের অধীনে সাজিয়ে যে স্থায়ী বা পাকা বইতে লেখা হয় তাকে বলা হয় খতিয়ান। সহজ কথা হচ্ছে, প্রথমে লেনদেনগুলোকে জাবেদায় লেখা হয়, জাবেদায় লেখার পর লেনদেনগুলোকে সারিবদ্ধভাবে এবং শ্রেণীবদ্ধভাবে বিভিন্ন বিভিন্ন শিরোনামের অধীনে সাজিয়ে একটি বইতে লিপিবদ্ধ করে রাখা হয়, তার নাম হচ্ছে খতিয়ান। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়, আর ওইসব হিসাবকেও কিন্তু আমরা খতিয়ান বলে থাকি। অর্থাৎ প্রতিষ্ঠানের যে সমস্ত শ্রেণীর হিসাব আমরা করে থাকি, যেমন সম্পদের হিসাব, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় এগুলোর হিসাব করে থাকে এবং লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়, ওই হিসাবগুলোকে আমরা খতিয়ান বলতে পারি। যেমন সম্পদের জন্য বিভিন্ন রকম সম্পদের জন্য আলাদা আলাদা হিসাব শ্রেণীবদ্ধভাবে সারিবদ্ধভাবে হিসাব সংরক্ষণ করা হয়, ওগুলোকে আমরা খতিয়ান বলতে পারি। তেমনি দায়ের খতিয়ান আছে, মালিকানা সত্ত্বের খতিয়ান আছে, বিভিন্ন রকম আয় হিসাবে খতিয়ান আছে, ব্যয় হিসাবে খতিয়ান আছে। প্রতিটি খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করে তা দ্বারা রেওয়া মিল তৈরি করা হয়। তাহলে আমরা শিক্ষার্থীরা কি বুঝতে পারলাম যে প্রথমে লেনদেনগুলোকে জাবেদা লিপিবদ্ধ করা হয়, জাবেদা লিপিবদ্ধ করার পর সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধভাবে বিভিন্ন শিরোনামের অধীনে এগুলোকে স্থায়ীভাবে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, আর খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করে তার দ্বারা রেওয়া মিল তৈরি করা হয়। আর আমরা যে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করি এগুলো হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় এগুলোর উদ্বৃত্ত, আর এগুলো উদ্বৃত্ত নির্ণয় করে তারপরে রেওয়া মিল তৈরি করতে হয়। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খতিয়ান কি। দেখো, একটু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। লেনদেন প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ হয়, জাবেদা থেকে সারিবদ্ধ শ্রেণীবদ্ধভাবে ভিন্ন ভিন্ন শিরোনামের অধীনে সাজিয়ে স্থায়ী বা পাকা বইতে লেখা হয়, তাকে খতিয়ান বলা হয়। আর খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করে তার দ্বারা রেওয়া মিল তৈরি করা হয়। এই বিষয়টা আমরা একটু আগে পড়েছিলাম, তোমাদের যাতে মনে থাকে সেই বিষয়টাকে আমি আবার রিপিট করেছি। খতিয়ানের বৈশিষ্ট্যগুলো পড়লাম, এগুলো মনে থাকবে তো তোমাদের?
অবশ্যই মনে রেখো যে একটি জাবেদার জন্য জাবেদার যতটা পক্ষ থাকে ততটা খতিয়ান করতে হবে এবং আলাদা আলাদা শিরোনাম। এবং আরো বিষয় হচ্ছে যতটা খতিয়ান করতে হবে ততটা খতিয়ানের আলাদা আলাদা জের প্রস্তুত হবে, আর ওই জেরগুলো দ্বারাই পরে আমরা রেওয়ামিল প্রস্তুত করতে পারবো। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এই খতিয়ানের বৈশিষ্ট্যের পর একটি ছক আছে। এই ছকটা হচ্ছে খতিয়ানের, অর্থাৎ আমরা যে খতিয়ানগুলো কিসের? খতিয়ানগুলো হচ্ছে সম্পদ, অর্থাৎ সম্পদের বিভিন্ন রকম সম্পদ থাকে, প্রত্যেকটা সম্পদের জন্য আলাদা আলাদা খতিয়ান করতে হবে। দায়ের যতগুলো দায় থাকে, পাওনাদার, ঋণ হিসাব, বকেয়া খরচ, অনুপার্জিত হয়, যতগুলো দায় থাকে প্রত্যেকটা দায়ের জন্য আলাদা আলাদা খতিয়ান করতে হবে এবং জের নির্ণয় করতে হবে। মালিকানা সত্ত্ব থাকলে, যেমন মূলধন, উত্তোলন, সাধারণ সঞ্চিতি, এরকম থাকলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খতিয়ান করতে হবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জের নির্ণয় করতে হবে। তেমনি বিভিন্ন রকম আয় হিসাব, যেমন বিক্রয় হিসাব, প্রাপ্ত বাড়া হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব, শিক্ষানবিশ সালামি হিসাব, এরকম প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করতে হবে। তেমনি ব্যয় হিসাবের জন্য আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করতে হবে। যেমন ব্যয় হিসাবগুলো ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অবচয় হিসাব, বিজ্ঞাপন হিসাব, বীমা হিসাব, ভাড়া হিসাব, কর ও অবিকর হিসাব এবং কুড়ি হিসাব ইত্যাদি বিভিন্ন রকম ব্যয় আছে। তেমনি ব্যয় হিসাবের জন্য আলাদা আলাদা খতিয়ান করতে হবে। অর্থাৎ আমরা যে খতিয়ানগুলো করব এগুলো এই 5 প্রকার হিসাবের কোনো না কোনো রকম হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং প্রত্যেকটা খতিয়ানের আলাদা আলাদা জের নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খতিয়ানের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। চলো এবার আমরা খতিয়ানের ছক। খতিয়ানের ছক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। প্রথমে যে ছকটি দেখা যাচ্ছে স্ক্রিনে এটা হচ্ছে টি ছক। টি ছকে দেখো একটা গড়কে 2টা ভাগে ভাগ করা হয়েছে সমান ভাগে। ডেবিট দিকে 4টা ঘর, ক্রেডিট দিকে 4টা ঘর। ডেবিট দিকে হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমরা আগেই বলেছিলাম খতিয়ানের ছকে জাবেদা পৃষ্ঠা বসাইতে হবে, অর্থাৎ জাবেদা থেকে যখন খতিয়ান করা হবে তখন সেখানে জাবেদা পৃষ্ঠা বসাইতে হবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এবং ক্রেডিট দিকেও আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হচ্ছে টি ছক। শিক্ষার্থীরা মনে রাখবে যে একটা ছককে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। ডেবিট পাশে 4টা ঘর, ক্রেডিট পাশেও 4টা ঘর। এবং টি ছকে এই টি ছকে ডেবিট পাশে 1টা টাকার ঘর, ক্রেডিট পাশে 1টা টাকার ঘর, অর্থাৎ টি ছকে 2 পাশ মিলিয়ে 2টি টাকার ঘর থাকে। আবার আসো আমরা চলমান জের ছকটি দেখব। দেখো চলমান জের ছক, প্রথমে হিসাবের নাম, হিসাবের কোড নাম, এরপরে দেখো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং জের, ডেবিট এবং ক্রেডিট। অর্থাৎ চলমান জের ছক হচ্ছে একটা আধুনিক ছক। এখানে আলাদাভাবে জের নির্ণয় করার দরকার হয় না, অর্থাৎ আমরা যখন খতিয়ান করব তখন ওই খতিয়ান করার সময় এটার জের নির্ণয় হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের পক্ষে টি ছক আর চলমান জের ছক তো বুঝতে পেরেছ। আধুনিক ছক হচ্ছে এই চলমান জের ছক, এবং চলমান জের ছক উদ্বৃত্ত সহজে নির্ণয় করা যায়। আমরা যে শ্রেণীর হিসাব আমরা করব সেটা আমরা আগে একটু আলোচনা করেছিলাম, এখন আবার একটু আলোচনা করা যে বিভিন্ন যে খতিয়ানগুলো করব, যে বিভিন্ন সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্বের হিসাব, আয় এবং ব্যয় হিসাব, এটা আমরা আগেই বলেছিলাম এবং বিভিন্ন নামও উল্লেখ করেছি। সেখানে তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এই কথাগুলো আবারও বলছি যে আমরা যে খতিয়ান করব এই খতিয়ানগুলো এই 5 প্রকার হিসাবের কোনো না কোনো হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ হয় সম্পদ হিসাবের মধ্যে, না দায় হিসাব, না হয় মালিকানা সত্ত্ব, না হয় আয়, না হয় ব্যয়। এবং প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদাভাবে জের নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো যে খতিয়ানটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং শিক্ষার্থীরা আরো একটি ছক লক্ষ্য করো। এই ছকটি এই কারণে গুরুত্বপূর্ণ যে ব্যবসা প্রতিষ্ঠানে যখন প্রথম কাজটি হচ্ছে লেনদেন, অর্থাৎ যখন ক্রয় বিক্রয় হয় নগদে বা ধারে, তখন ওই কাজটিকে বলা হয় লেনদেন। লেনদেন হওয়ার পরে, অর্থাৎ লেনদেন সংঘটিত হওয়ার পরে লেনদেনগুলোকে প্রথমে জাবেদা লিপিবদ্ধ করতে হয়, জাবেদা থেকে খতিয়ানে, খতিয়ান থেকে রেওয়ামিল, রেওয়ামিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। অর্থাৎ লেনদেন সংঘটিত হওয়ার পর কেউ কেউ আবার সরাসরি খতিয়ান করতে পারে, খতিয়ান থেকে খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল তৈরি করবে, রেওয়ামিল দিয়ে আর্থিক বিবরণী করবে। অর্থাৎ জাবেদা প্রস্তুত না করেও কিন্তু খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী করা যায়। কিন্তু এখানে খতিয়ানটাকে অবশ্যই করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে খতিয়ানটা অবশ্যই করতে হবে। কারণ লেনদেনগুলোকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিদায় তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। অর্থাৎ খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ। খতিয়ানে প্রত্যেকটা লেনদেনকে আলাদা আলাদা শিরোনামে সাজিয়ে রাখা হয় বলে যে কোনো সময় যে কোনো তথ্য সহসা খুঁজে পাওয়া যায়। খতিয়ান হতে ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। অর্থাৎ
খতিয়ানের যে উদ্বৃত্ত থাকে, খতিয়ানের যে শিরোনাম এবং যে শিরোনামে খতিয়ানগুলো করা হয়, এগুলো ওই যে বিভিন্ন 5 প্রকার হিসাব, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব ওই সমস্ত হিসাবের মধ্যে পড়ে। যার কারণে এই খতিয়ানের মাধ্যমে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায় এবং রেওয়া মিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। অর্থাৎ খতিয়ানের উদ্বৃত্ত যদি না হতো তাহলে রেওয়া মিল প্রস্তুত করা যেত না, আর রেওয়া মিল প্রস্তুত করা না গেলে হিসাবের যে গাণিতিক শুদ্ধতা সেটাও নির্ণয় করা সম্ভব হতো না এবং সর্বশেষে যে আর্থিক বিবরণী সেটাও সম্ভব হতো না নির্ণয় করা। এই কারণে খতিয়ানের গুরুত্ব এবং উপকারিতা প্রকাশের জন্য এই কারণ খতিয়ানকে আমরা সকল বইয়ের রাজা এবং স্থায়ী বই হিসাবে আখ্যায়িত করি। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই খতিয়ানটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ খতিয়ান অবশ্যই প্রণয়ন করতে হবে এবং খতিয়ানের উদ্বৃত্ত দ্বারাই রেওয়া মিল করতে হবে এবং রেওয়া মিল থেকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। দেখো যে কথাগুলো আমি আলোচনা করেছিলাম একটু আগে, যে খতিয়ান থেকে মোট আয়, ব্যয়, মোট সম্পদ, দায় দ্বারা সম্পদ ধারণা পাওয়া যায়। খতিয়ান উদ্বৃত্তের দ্বারা রেওয়া মিল ও আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, এই জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজ্যে বলা হয়। একটু আগে আমি আলোচনা করেছিলাম, মনে রাখো খতিয়ান হচ্ছে একটি স্থায়ী বই। খতিয়ানে সকল বইয়ের আলাদা আলাদা হিসাবের আলাদা আলাদা রেকর্ড সংরক্ষণ করা হয় এবং যে কোনো সময় যে কোনো তথ্য পাইলে খতিয়ান থেকে এগুলো জানা যায়। দেখো দুটি ছবি দেওয়া আছে, একটা হচ্ছে জার্নাল বুক অর্থাৎ যেখানে জাবেদাগুলো লিখে রাখা হয়, আর একটা হচ্ছে লেজার যেখানে খতিয়ানগুলো লিখে রাখা হয়। জাবেদা বই এবং খতিয়ান বই। দেখো জাবেদা এবং খতিয়ানের মধ্যে কিছু পার্থক্য আছে। লেনদেনগুলো যখন সংগঠিত হয় তখন আমরা শুধুমাত্র ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আমরা শুধু জাবেদা লিপিবদ্ধ করি, সেখানে সাধারণত উদ্বৃত্ত নির্ণয় করা হয় না। কিন্তু খতিয়ান থেকে, জাবেদা থেকে যখন লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর করা হয় তখন প্রত্যেকটা ডেবিট এবং ক্রেডিটের জন্য আলাদা আলাদা শিরোনামে খতিয়ান প্রস্তুত করা হয় এবং প্রত্যেকটা খতিয়ানের জন্য আলাদা আলাদাভাবে উদ্বৃত্ত নির্ণয় করা হয় এবং সেই উদ্বৃত্ত দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে রেওয়া মিল তৈরি করা, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। জাবেদা এবং খতিয়ানের ছকেও কিন্তু কিছু পার্থক্য রয়েছে, কারণ জাবেদার ছকে হচ্ছে 5টি ঘর থাকে, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, যা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। কিন্তু জাবেদার ছক হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। টি ছকে 8টি ঘর থাকে, ডেবিট পাশে 4টি ঘর এবং ক্রেডিট পাশে 4টি ঘর, আর চলমান জের ছকে টোটাল 7টা ঘর থাকে এবং এই 7 ঘর হচ্ছে গুলো হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং আরো 2টি ঘর থাকে, সেটা হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় এবং ডেবিট এবং ক্রেডিট। এই কারণে ব্যবসা প্রতিষ্ঠানের জাবেদা নির্ণয় করা যদি ঐচ্ছিক হয়, কিন্তু খতিয়ান নির্ণয় করা কিন্তু বাধ্যতামূলক এবং জাবেদায় শুধু লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ শনাক্তকরণ করা হয়। অপরদিকে খতিয়ানে কিন্তু প্রতিটা হিসাবের মোট ডেবিট এবং মোট ক্রেডিট পার্থক্য নির্ণয় করার মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। অর্থাৎ জাবেদায় ডেবিট এবং ক্রেডিট সমপরিমাণ টাকা দিয়ে ডেবিট ক্রেডিট করা হয়, কিন্তু খতিয়ানের ডেবিট পাশে অথবা ক্রেডিট পাশে কোনো পাশে টাকা কম হয় এবং ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য করে, অর্থাৎ যে পাশে বেশি হয় সে পাশটা থেকে কম পাশটা বিয়োগ করে তারপর সেটাকে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। উদ্বৃত্ত ডেবিট পাশেও হতে পারে, উদ্বৃত্ত ক্রেডিট পাশেও হতে পারে। খতিয়ান সুষ্ঠু এবং নির্ভুলভাবে প্রস্তুতের জন্য জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। এই কারণে জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য রয়ে আছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ জাবেদা খতিয়ানের মধ্যে কি কি পার্থক্য আছে এবং জাবেদা খতিয়ানের সবসময় সহকারী বই হিসাবে কাজ করে আর খতিয়ান হিসাবের পাকা বই হিসাবে কাজ করে। তাইলে দেখো জাবেদা থেকে লেনদেনগুলোকে খতিয়ানে লিখাকে খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং বলা হয়। অর্থাৎ আমরা এতক্ষণ করেছিলাম জাবেদা এবং খতিয়ানের পার্থক্য। এবার আমরা একটু ভিন্ন সাইডে যাব, সেই বিষয়টা গেল দেখো জাবেদা থেকে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করাকে বলা হয় খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং। অর্থাৎ জাবেদায় প্রত্যেকটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ থাকে আর এই ডেবিট এবং ক্রেডিট পক্ষকে আলাদা আলাদা শিরোনামে সেটাকে যখন খতিয়ানে আমরা লিপিবদ্ধ করি তখন এটাকে আমরা বলি খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং। জাবেদার ডেবিট দিকের টাকা একই খতিয়ানের ডেবিট দিকে এবং জাবেদার ক্রেডিট দিকের টাকা একই খতিয়ানের ক্রেডিট দিকে লিখতে হয়, তবে বিবরণের করে বিপরীত হিসাবের নাম লেখা হয়। অর্থাৎ যে কথাটা এখানে বলা হয়েছে যে জাবেদার ডেবিট দিকে যা আছে খতিয়ানের ডেবিট দিকে সেই টাকাই হবে, জাবেদার ক্রেডিট দিকে যা আছে খতিয়ানের ক্রেডিট দিকে একই টাকাই হবে, তবে জাবেদায় যা ডেবিট খতিয়ানে তা ক্রেডিট পাশে লিখতে হয় এবং জাবেদায় যা ক্রেডিট খতিয়ানে তা ডেবিট পাশে লিখতে হয়। অর্থাৎ জাবেদার বিপরীত ট্রান্সফার হয় খতিয়ানে। খতিয়ান করার সময় জাবেদার যে এন্ট্রিগুলো এটাকে ডেবিট, জাবেদায় ডেবিট থাকলে খতিয়ানে ক্রেডিট করে লিখতে হয় আর জাবেদা যদি ক্রেডিট থাকে খতিয়ানে সেটাকে ডেবিট পাশে লিখতে হয়।
দেখো একটি লেনদেন, বিজ্ঞাপন বাবদ প্রদত্ত 500 টাকা। আমরা এটা যদি ডেবিট ক্রেডিট করি তাহলে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট 500 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। এখন দেখো আমরা টিসোকে এই জাবেদা থেকে বা ডেবিট ক্রেডিট থেকে আমরা কিভাবে খতিয়ান নির্ণয় করতে পারি। দেখো এটা টিসক বিজ্ঞাপন হিসাব, উপরে লিখলাম বিজ্ঞাপন হিসাব আর ভিতরে লিখবো নগদান, অর্থাৎ শকের উপরে। এখানে দুইটা পক্ষ আছে, একটা জাবেদার দুইটা পক্ষ। দেখো একটা পক্ষ হচ্ছে ডেবিট আর একটা পক্ষ হচ্ছে ক্রেডিট। আমরা যখন খতিয়ান করব তখন বিজ্ঞাপনের নামে একটা খতিয়ান করব, নগদান হিসাবের নামে একটা খতিয়ান করব। কিন্তু আমরা যখন লিখবো তখন শকের উপরে একটা পক্ষ হবে, শকের ভিতরে আরেকটা পক্ষ হবে। যেমন বিজ্ঞাপন হিসাব যদি শকের বাহিরে বসে, ভিতরে বসবে নগদান হিসাব। আবার নগদান হিসাব যখন শকের উপরে বসবে তখন ভিতরে বসবে বিজ্ঞাপন হিসাব। আর বিজ্ঞাপন ডেবিট আছে, শকের ভিতরে যখন বিজ্ঞাপনটা বসবে তখন এটা ক্রেডিট পাশে বসবে। আর নগদান হিসাব ক্রেডিট পাশে আছে, এটা যখন শকের ভিতরে বসবে তখন এটা ডেবিট পাশে বসবে। অর্থাৎ যেটা যেইভাবে আছে যাবে তাই খতিয়ানে লেখার সময় সেটা বিপরীত পাশে বসবে। যেমন এখানে নগদান বিজ্ঞাপন হিসাব ডেবিট 500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। এখানে উপরে আমরা লিখছি বিজ্ঞাপন হিসাব, ভিতরে লিখছি নগদান হিসাব। নগদান হিসাব ক্রেডিট আছে, যা ডেবিট ক্রেডিট নিয়ে, আর আমরা এখানে খতিয়ানে করে আমরা ক্রেডিট পাশে লিখেছি। অর্থাৎ নগদান ক্রেডিট পাশে দেওয়া আছে, আর আমরা যখন খতিয়ানে লিখেছি তখন সেটাকে ডেবিট পাশে লিখেছি। তো এখন যেহেতু এখানে একটা এন্ট্রি, আমরা এটা উদ্বৃত্ত নির্ণয় করে নিই, আরো বিস্তারিত পরে আমরা দেখব। এবার আমরা নগদান হিসাবে খতিয়ান দেখবো, সেটা লক্ষ্য করো। এবার দেখো নগদান ছকের উপরে বসছে আর ভিতরে বসছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন ডেবিট দিকে আছে, এখানে খতিয়ানে বিজ্ঞাপন ক্রেডিট পাশে আছে। শিক্ষার্থীরা লক্ষ্য করেছে তো? তাহলে যেটা আমরা মনে রাখবো যে জাবেদায় যেটা ডেবিট পাশে, খতিয়ানে সেটা ক্রেডিট পাশে বসবে। জাবেদায় যেটা ক্রেডিট পাশে আছে, খতিয়ানে সেটা ডেবিট পাশে বসবে। ঠিক আছে? আর জাবেদার দুইটা পক্ষ থাকবে, একটা শিক্ষার্থীরা আবার তোমাদের বই থেকে আমি একটা অংশ নিয়েছি, একটা পক্ষ ছকের উপরে বসবে আর একটা পক্ষ ছকের ভিতরে বসবে। হিসাবের টানা বা ব্যালেন্সিং। দেখো খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে পুস্টিং এবং পরবর্তী ধাপ হচ্ছে ব্যালেন্সিং নির্ণয় করা। পুস্টিং হচ্ছে জাবেদা থেকে লেনদেনগুলোকে যখন খতিয়ানে স্থানান্তর করা হয় তখন এই কাজটিকে বলা হয় পুস্টিং। আর লেনদেনগুলোকে যথাযথভাবে খতিয়ানে পুস্টিং করার পর এগুলোকে উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকের যে পার্থক্য, অর্থাৎ খতিয়ানে ডেবিট এবং ক্রেডিট পাশ সমান হয় না, তখন ডেবিট এবং ক্রেডিট পাশের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা উদ্বৃত্ত বা ব্যালেন্স বলি। সাধারণ অর্থে উদ্বৃত্ত বা ব্যালেন্স অবশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। 5 কেজি চাল ক্রয় করা হলো, 3 কেজি চাল ভোগ করা হলো, এক্ষেত্রে অবশিষ্ট রইল 2 কেজি, অর্থাৎ উদ্বৃত্ত হচ্ছে 2 কেজি। হিসাবের নির্ণয়, যার নির্ণয় অনেকটা এরূপ। হিসাবে পুস্টিং পরবর্তী ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে বলা হয় জ্যার টানা। অর্থাৎ তুমি মনে করো তোমার কাছে 100 টাকা আছে, সেখান থেকে তুমি 50 টাকা খরচ করে ফেলো, তোমার কাছে উদ্বৃত্ত থাকবে 50 টাকা। অর্থাৎ খতিয়ান করার সময় সেরকম ডেবিট এবং ক্রেডিট পাশের পার্থক্য নির্ণয় করতে হয়, আর ওই পার্থক্যটাকে আমরা বলি উদ্বৃত্ত। দেখো নিম্নোক্ত দুটি লেনদেন পুস্টিং পরবর্তী নগদান হিসাবের ব্যালেন্সিং নির্ণয় করা হয়। ব্যালেন্স 2017 সালে মার্চ 3 নগদ বিক্রয় 20,000 টাকা, মার্চ 10 আসবাবপত্র 15,000 টাকা। নগদ বিক্রয়ের জাবেদা এন্ট্রি হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর আসবাবপত্র ক্রয়ের ডেবিট জাবেদা হলো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেখানে আমরা জাবেদা দাখিলা এখানে দেখিয়েছি এবং একটা টিসক দেখিয়েছি। টিসকটা হচ্ছে নগদান বইয়ের। দেখো এই দুইটার জাবেদার মার্চ 3 তারিখের এখানেও নগদান হিসাব আছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং মার্চ 10 তারিখে সেখানেও কিন্তু নগদান হিসাব আছে। এখন একই জাতীয় দুইটা লেনদেন, নগদান উপরে 3 তারিখেও আছে, 5 তারিখে আছে। এই দুইটা লেনদেনের জন্য আমরা একটা খতিয়ান করব। একই জাতীয় লেনদেনের জন্য একটা খতিয়ান। তাহলে উপরে নগদান বসালাম, ছকের ভিতরে নগদানের বিপরীত এন্ট্রিগুলো বসাবো। নগদানের 3 তারিখে নগদানের বিপরীত এন্ট্রি হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট আছে, ডেবিট পাশে বসবে। তেমনি মার্চ 10 তারিখে আসবাবপত্র ডেবিট আছে, ক্রেডিট পাশে আসবে। তাহলে দেখো 2 তারিখ দুই পাশের মধ্যে টাকা বেশি হচ্ছে ডেবিট পাশে এবং টাকা কম হচ্ছে ক্রেডিট পাশে। দুই দিকের পার্থক্য হচ্ছে 5,000 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মাস শেষে যে ব্যালেন্সটা নির্ণয় করা হয়, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকের যে পার্থক্য মাস শেষে হয়, ওই পার্থক্যটাকে আমরা বলি ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডিটাকেই পরের মাসের 1 তারিখে বিপরীত পাশে দেখাইতে হয়, সেটাকে আমরা বলি ব্যালেন্স বিডি। ব্যালেন্স সিডি হচ্ছে সমাপরিজয়ের, অর্থাৎ মাসের শেষে, আর ব্যালেন্স বিডি হচ্ছে প্রারম্ভিক যে পরের মাসের 1 তারিখে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছিলাম
জাবেদা থেকে খতিয়ান করতে হয় এবং খতিয়ানের জের নির্ণয় করতে হয়। তো একটা খতিয়ান দুইটা জের ব্যবহৃত হয়, একটা হচ্ছে মাসের শেষ তারিখে এবং আরেকটা হচ্ছে যেই মাসে এই লেনদেনগুলো করা হয় এর পরের মাসের 1 তারিখে একটি জের নির্ণয় করা হয়। 1 তারিখে যেটা নির্ণয় করা হয় এটা হচ্ছে প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি, আর 31 তারিখে বা মাসের শেষ তারিখে যে যেটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। তো শিক্ষার্থীর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে দেখো। হিসাবের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল সর্বদা সমান করতে হবে। অর্থাৎ আমরা যখন হিসাব করি আমরা জানি জাবেদা থেকে শুরু হয়, হিসাবের ডেবিট এবং ক্রেডিট দিকে সমপরিমাণ টাকা লিপিবদ্ধ করতে হয়। তাই তেমনি খতিয়ানেও কিন্তু হিসাবের ক্রেডিট এবং ক্রেডিট দিকের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল সর্বদা সমান করে দেখাইতে হয়। তাই যে দিকের যোগফল বড় সে তা উভয় দিকে টাকার কলামে লিখতে হবে এবং উপরোক্ত হিসাবে ডেবিট দিকের যোগফল বড় হয় ডেবিট এবং ক্রেডিট দিকের কলামে পাশে বসানো হয়েছে 20,000 টাকা। অর্থাৎ লক্ষ্য করে শিক্ষার্থীরা, আমাদের এখানে ডেবিট দিকে 20,000 টাকা আছে, ডেবিট দিকে টাকাটা বেশি, এই 20,000 টাকা আমি দুই পাশে বসিয়েছি এবং দুই পাশে বসিয়ে দেখেছি যে ক্রেডিট দিকে 5,000 টাকা কম, যে 5,000 টাকা কম সেটাকে আমি ব্যালেন্স সিডি লিখেছি। তাহলে আমার যে মূল শর্ত যে ডেবিট এবং ক্রেডিট উভয় দিক সমান হতে হবে, তাহলে উভয় দিক সমান করতে হবে এবং উভয় দিক সমান করতে গিয়ে যে পরিমাণ টাকাটা কম হবে সেটাই মাসের শেষ তারিখে সেটাকে ব্যালেন্স সিডি হিসেবে দেখাতে হবে এবং উভয় দিকের যোগফলের নিচে দুটি সমান্তরাল রেখা টেন হিসাব বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে উভয় দিকের হিসাবের শেষে দুটি সমান্তরাল রেখা টেন হিসাব বন্ধ করা হয়েছে, তবে ব্যালেন্স বিডির নিচে কোনো কিন্তু রেখা টানা হয়নি, এটা লক্ষ্য রাখতে হবে। এবং আরো কিছু বিষয় আছে দেখো। সাধারণত নির্দিষ্ট সময়ের শেষ তারিখে হিসাবে ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা হয়। পার্থক্যটি ব্যালেন্স সিডি, যেটা আমি আগেই বলেছিলাম, এবং উদ্বৃত্ত স্থানান্তর হবে কথাটি লিখে কম টাকার কলামে বসিয়ে উভয় দিক সমান করা হয়। অর্থাৎ ব্যালেন্স সিডি দ্বারা যেই টাকাটা বসানো হয় ব্যালেন্স সিডি করে ওই টাকাটা দিয়ে দুই পাশ সমান করা হয়। উপরোক্ত হিসাবে মার্চ মাসের, তাই মার্চের শেষ তারিখে 31 তারিখকে পার্থক্য নির্ণয় করা হয়। অর্থাৎ মনে রাখবো মাসের শেষ তারিখে যখন দুই পাশ সমান করা হয় তখন যেই টাকাটা যেই পাশে কম হবে ওই টাকাটাই ওই পাশে ব্যালেন্স সিডি হিসেবে বসবে। সময়ের শেষ তারিখের ব্যালেন্স সিডি পরবর্তী তারিখের অর্থাৎ পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবে লিখে বিপরীত পাশে বসাইতে হবে। হিসেবের যে দিকটি বড় বা ব্যালেন্স সেই নামে পরিচিত হয়। অর্থাৎ যে দিকটি বড়, যদি ডেবিট দিকে বড় হয় তাহলে ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হবে, আর যদি যে দিকটি ছোট সেদিকে কিন্তু ব্যালেন্স হবে না। অর্থাৎ ব্যালেন্স বিডি যেই পাশে হবে ওই ব্যালেন্স আমরা ব্যালেন্সটাকে সেভাবেই লিখতে হবে। ব্যালেন্স বিডি যদি ডেবিট পাশে হয়, যেমন নগদান হিসাবের ব্যালেন্স বিডি নগদান ডেবিট পাশে বসছে, তাহলে আমাদেরকে নগদান হিসাবের ব্যালেন্স বিডি যে ডেবিট পাশে বসছে আমরা যখন নগদান হিসেবে উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিল করব তখন নগদান হিসেবে টাকাটাও আমরা রেওয়া মিলের ডেবিট দিকে বসাবো। অর্থাৎ ব্যালেন্স বিডি যে পাশে বসে ওই সংশ্লিষ্ট উদ্বৃত্তটাও সেই পাশেই সেভাবেই লিখতে হয়। যেমন 1 এপ্রিল নগদান হিসেবে ডেবিট দিকে ব্যালেন্স বিডি লেখে এপ্রিল মাসের খতিয়ান শুরু করা হয়েছে। তো আছে শিক্ষার্থীরা, এবার আমি আশা করি তো আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝেছ। তো এবার আমরা কিছু শব্দ এগুলো মনে রাখতে হবে এবং এগুলো অবজেক্টিভ হিসেবে আসে। যেমন সিডি দ্বারা বোঝায় ক্রেডিট ডাউন, বিডি দ্বারা বোঝায় ব্রড ডাউন, সিএফ দ্বারা বোঝায় ক্রেডিট ফরওয়ার্ড এবং বিএফ দ্বারা বোঝায় ব্রড ফরওয়ার্ড। সিডি দ্বারা নিচে নিত, বিডি দ্বারা ওপর থেকে নিচে আনিত, সিএফ দ্বারা বোঝায় সম্মুখীন নিত, আর বিএফ দ্বারা বোঝায় ব্রড ফরওয়ার্ড বা পিছন থেকে আনিত। তো শিক্ষার্থীরা এখানে একটু অঙ্ক দেওয়া আছে, এখানে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ, এখানে শুধুমাত্র তোমাদের কাজটি হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় করা। যেমন ডেবিট দিকে হবে 45,000 টাকা এবং ক্রেডিট দিকে আছে 15,000 টাকা, তাহলে একটা ব্যালেন্স নির্ণয় করতে হবে এবং এর ব্যালেন্সটা কোন দিকে হবে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে, শিক্ষার্থীরা সেটা তোমরা নির্ণয় করবে। শিক্ষার্থীরা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আবার আমরা বাড়ির কাজটি লক্ষ্য করি। বাড়ির কাজটি 30 খতিয়ান করবা কয়েকটা এন্ট্রি দেওয়া আছে। যেমন জানুয়ারি 2 পণ্য ক্রয় 6,000 টাকা, জানুয়ারি 11 মাল বিক্রয় 13,000 টাকা এবং জানুয়ারি 24 কমিশন প্রদান 1,000 টাকা। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা টিসকে খতিয়ানটি করতে পারবে। তো শিক্ষার্থীরা আমরা শেষ পর্যায়ে ক্লাসে তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, আমি আশা করি তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসের শেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ভালো থাকো এবং নিরাপদে থাকো।